রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধটি একটি পর্যায়ে এসেছিল বিগত কয়েকদিন আগেও আশা করা যাচ্ছিল এই যুদ্ধটি এখনই থামানো সম্ভব হবে। এর অন্যতম কারণ ছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে থেকে হার্ড অ্যান্ড সোল চেষ্টা করছিলেন যে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধটি এখানেই থামানো যায়। ইউএসএর এই যুদ্ধটি থামানোর আহ, পেছনে কিছু কারণ রয়েছে, কারণ এই যুদ্ধটি আসলে মেইনলি ফান্ডিংটা যাচ্ছিল ইউএসএ থেকে এবং ইউরোপের বিভিন্ন দেশ কিছু অর্থ সহায়তা দিয়ে ইউক্রেনকে এই যুদ্ধটি চালিয়ে যাওয়ার জন্য সাহায্য করছিল। কিন্তু বর্তমান সময়ে ইউএসএ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পর উনার মেইন স্ট্র্যাটেজি হচ্ছে ইউএসএ কে প্রায়োরিটি দিয়ে ইউএসএর ভিতরে যে সমস্যাগুলো রয়েছে এগুলো সমাধান করা। আর এই মুহূর্তে ইউএসএর ভিতরে সবথেকে বড় সমস্যা হচ্ছে অর্থনৈতিক সমস্যা। এখানে জিনিসপত্রের দাম আকাশচুম্বী। এ কারণেই মূলত ডোনাল্ড ট্রাম্পকে এই নির্বাচনে জয়ী করা হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের কথা অনুযায়ী উনি চেষ্টা করছিলেন যাতে এই যুদ্ধটি এখানে থামানো যায় এবং উনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথেও কথা বলেছেন, যেটা গত ৩ থেকে ৪ বছরে সম্ভব হয়নি। কারণ তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন সেটা করতে সক্ষম হননি অথবা সেটা করতে চাননি। তো এই আ প্রক্রিয়াটি বর্তমান সময়ে একটি স্থবির অবস্থায় চলে গেছে। এক কথায় বলা যায় এই প্রক্রিয়াটি আপাতত বন্ধ রয়েছে। এর অন্যতম কারণ হচ্ছে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি চাচ্ছেন না এই যুদ্ধটি এখানে থামিয়ে দিতে। উনি চাচ্ছেন পুতিনের এগেইনস্টে কন্টিনিউ আ যুদ্ধ করে যেতে এবং যুদ্ধে ভ্লাদিমির পুতিনকে পরাজিত করতে। কিন্তু বাস্তব অর্থে সেটা সম্ভব বলে মনে হচ্ছে না। ইউক্রেনের প্রেসিডেন্টের আরও কিছু যুক্তি রয়েছে যে উনার অন্যতম প্রধান একটি যুক্তি হচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে একটি যুদ্ধবিরতি ছিল এর আগেও ২০১৮ সালে এবং পুতিন ওই যুদ্ধবিরতিটি ভঙ্গ করেছেন। সেটা ভ্লাদিমির জেলেনস্কির দাবি। তো ওই যুদ্ধবিরতিটি কেন ভঙ্গ হয়েছিল সেটা হয়তোবা আপনারা সবাই অবগত আছেন। কারণ আ তৎকালীন আ বাইডেন প্রশাসন এবং ইউক্রেন আ একটি সমঝোতা করতেছিল যে ওরা যাতে ন্যাটোতে জয়েন করতে পারে। এবং সে কারণেই ভ্লাদিমির পুতিন আ নিজের আ দেশ রাশিয়ার সিকিউরিটির স্বার্থে উনি ইউক্রেনকে আক্রমণ করেন বলে সেটা উনার দাবি। তো ডোনাল্ড ট্রাম্পের কথা হচ্ছে উনি বর্তমান প্রেসিডেন্ট এবং উনি গ্যারান্টি দিচ্ছেন যে ভ্লাদিমির পুতিন এখন যদি কোনো সিজফায়ার চুক্তি হয় তাহলে সেটা ভঙ্গ করবেন না। কিন্তু জেলেনস্কি সেটা মানতে রাজি নন। উনি এমন কোনো গ্যারান্টি চান যাতে আ অর্থাৎ উনার মতে ইউএস এর উপস্থিতি ইউক্রেনের ভিতরে চান। ইউএস যদি ইউক্রেনের ভিতরে নিজেদের সৈন্য আ মোতায়েন করে তাহলে হয়তোবা রাশিয়া ইউএস এর ভেতরে আক্রমণ করবে না। কিন্তু বাস্তব অর্থে সেটা সম্ভব নয়। মেইনলি ইউএস এর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেটা করতে চান না। তো এই কথাবার্তা গুলো হয়েছিল ওভাল অফিসে। সেটা বিশ্বব্যাপী তোলপাড় সৃষ্টি করেছে। ওভাল অফিসে আ জেলেনস্কি, ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স একত্র হয়ে প্রেস কনফারেন্স করতেছিলেন এবং ওইখানে এই কথাবার্তাগুলো যখন শুরু হয় তখন একটি পর্যায়ে বাকবিতণ্ডা শুরু হয়ে যায় এবং জেলেনস্কি এমন কিছু মন্তব্য করেন যেগুলো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভালোভাবে নেননি এবং তার এগেইনস্টে উনি সচরাচর যেরকম রিঅ্যাকশন দিয়ে থাকেন সেরকমই রিঅ্যাকশন দিয়েছেন এবং সেটা অনেকটা জেলেনস্কিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স একত্রিত হয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করেছেন। সেটা সারা বিশ্ব মিডিয়া দেখেছে। তো তারপর ডোনাল্ড ট্রাম্প ভ্লাদিমির জেলেনস্কিকে উনার বাসভবন থেকে বের করে দিয়েছেন। উনাদের একটা scheduled লাঞ্চ ছিল একসাথে। এই লাঞ্চটা খাবারও রেডি ছিল। কিন্তু ডোনাল্ড ট্রাম্প এই মিটিংয়ের পরেই উনার সিক্রেট সার্ভিসকে অর্ডার দিয়েছেন যাতে ভ্লাদিমির জেলেনস্কিকে এই মুহূর্তেই ওভাল অফিস থেকে বের করে দেয়া হয় এবং সচরাচর উনি বেরিয়ে গেছেন। তো এরপর থেকে এখন পর্যন্ত ইউএস এবং ইউক্রেনের মধ্যকার কোনো আ আ আলোচনা সংবাদপত্রে আ রিপোর্ট হয়নি। হয়তোবা অভ্যন্তরীণ চেষ্টা চলতেছে কোনো আলোচনা করার জন্য। কিন্তু সেটা এখনো জানা যায়নি। এবং ডোনাল্ড ট্রাম্পের মেসেজ স্পষ্ট। উনি ভ্লাদিমির জেলেনস্কিকে স্পষ্ট মেসেজ দিয়ে দিয়েছেন। উনি যদি চান আ
যুদ্ধটি এখানে থামিয়ে দিতে পারেন, তবে উনাকে সিজ ফায়ারের জন্য সম্মতি দিতে হবে এবং উনি যদি সিজ ফায়ার চান না, যুদ্ধটি চালিয়ে যেতে চান, তাহলে ইউক্রেন নিজস্ব অর্থে যুদ্ধটি চালিয়ে যেতে হবে। এবং আজকে আ এই ঘটনাটি ঘটার প্রায় ২-৩ দিন পর ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে আ ইউক্রেনকে দেয়া যত সামরিক এইড রয়েছে, অর্থাৎ ইউক্রেনকে দেয়া যত অস্ত্র সামগ্রী এবং অর্থ, সবগুলো এই মুহূর্ত থেকে বন্ধ থাকবে। অর্থাৎ যুক্তরাষ্ট্র এই মুহূর্ত থেকে ইউক্রেনকে আর কোনো আ অস্ত্র এবং অর্থ দিয়ে কোনো সাহায্য করবে না। সেটা ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির জন্য খুবই বড় একটি দুঃসংবাদ। এটা উনি চিন্তাও করতে পারেননি যে এরকম একটি পরিস্থিতির সৃষ্টি হবে। তবে উনি আ যখনই ওভাল অফিসে ওই ভুলটি করেছিলেন, আ ডোনাল্ড ট্রাম্পের এগেইনস্ট এ তর্কে জড়িয়ে, এর পরবর্তীতে উনার কাছে একটি সুযোগ ছিল। উনি আ ফক্স নিউজে আ আমন্ত্রিত হয়েছিলেন। ফক্স নিউজে উনি একটি ইন্টারভিউ দিয়েছিলেন এবং ওই ইন্টারভিউতে উনাকে প্রশ্ন করা হয়েছিল কি উনি ডোনাল্ড ট্রাম্পকে আ সরি বলবেন নাকি? কিন্তু আনফরচুনেটলি উনি সেটা গ্রহণ করেননি। উনি ডোনাল্ড ট্রাম্পকে সরি বলেননি। এবং এখন পর্যন্ত উনি এই ঘটনার জন্য কোনো অনুতপ্ততা প্রকাশ করেননি, যেটা খুবই ব্যাড সাইন। এবং ডোনাল্ড ট্রাম্প কিন্তু ২ দিন ওয়েট করেছিলেন যে ভ্লাদিমির জেলেনস্কি এর রিঅ্যাকশনের জন্য। কিন্তু ভ্লাদিমির জেলেনস্কি কোনো রিঅ্যাকশন দেননি এবং উল্টা উনি ইউরোপের বিভিন্ন লিডারদের সাথে একত্রিত হয়ে শকিংলি ইউকে $5 বিলিয়ন অনুদান দিয়েছে ইউক্রেনের যুদ্ধটি চালিয়ে যাওয়ার জন্য। সেটা কতদিন এই যুদ্ধটি চালিয়ে যাওয়া সম্ভব, সময়ই বলে দেবে। কারণ অলরেডি ইউএসএ সেখানে প্রায় $250 বিলিয়ন এর মতো টাকা-পয়সা দিয়ে দিছে। তো ইউকের $5 বিলিয়ন এটা খুবই সামান্য। সেটা দিয়ে হয়তোবা ১৫ থেকে ২০ দিন যুদ্ধে চালিয়ে যাওয়া সম্ভব হবে। তারপর কি হবে সেটা জেলেনস্কি আ নিজের কোনো আইডিয়া নেই। উনি আসলে কি করতে চাচ্ছেন সেটা এখনো বোঝা মুশকিল। তবে আমার পার্সোনাল আন্ডারস্ট্যান্ডিং টা হচ্ছে এই যুদ্ধ যদি থামিয়ে যায় তাহলে জেলেনস্কির ক্যারিয়ার এখানে শেষ। একজন পলিটিশিয়ান হিসেবে এবং এর পরবর্তীতে উনাকে হয়তোবা জেলেও যেতে পারে। কারণ ইউক্রেনে যদি ইলেকশন অনুষ্ঠিত হয় তাহলে সেই ইলেকশনে জেলেনস্কির জয়লাভ করার সম্ভাবনা খুবই ক্ষীণ। এবং উনি যদি ইলেকশনে জয়লাভ করতে না পারেন তাহলে উনাকে যুদ্ধাপরাধের দায়ে বিচারের মুখোমুখি করানো হতে পারে। এবং সেটা যদি হয় তাহলে জেলেনস্কি সারা জীবন হয়তোবা আর জেলের বাইরে আসতে পারবেন না। তো জেলেনস্কি উনি জানেন আসলে উনার সামনে কি আছে এবং এজন্য উনি চাচ্ছেন যাতে যুদ্ধটা কন্টিনিউ করা যায়। যুদ্ধ যদি কন্টিনিউ থাকে তাহলে হয়তোবা নির্বাচন অনুষ্ঠিত হবে না ইউক্রেনে। এবং সেটা যদি সম্ভব হয় তাহলে জেলেনস্কি এখন যেরকম আছেন সেরকম বহাল তবিয়তে থাকবেন। আমি পার্সোনালি মনে করি এই যুদ্ধটি শুরু করার ক্ষেত্রে সিআইএ এবং জেলেনস্কি দুজনেই সমানভাবে দায়ী। তৎকালীন বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন জেলেনস্কিকে যেরকম নাচিয়েছে সেইরকম উনি নেচেছেন। এখন আনফরচুনেটলি এই অ্যাডমিনিস্ট্রেশনের চেঞ্জ হওয়ার পর ইউক্রেনকে নিয়ে ইউএসএর স্ট্র্যাটেজি কমপ্লিটলি পরিবর্তন হয়ে গেছে এবং সেটা জেলেনস্কি মেনে নিতে পারছেন না। উনি আসলে আ প্রকাশ্যে সেটা বলতে পারছেন না যে, "তোমরা আমাকে দিয়ে এই যুদ্ধটিতে জড়িয়েছ এবং এই মুহূর্তে তোমরা এই যুদ্ধ থেকে পিছনে সরে যাচ্ছ। সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।" আসল কথাটা হচ্ছে সেটাই। কিন্তু জেলেনস্কি সেটা সরাসরি বলতে পারছেন না। তো এজন্য উনাকে আ বিভিন্ন মাধ্যমে বা বিভিন্ন আকার ইঙ্গিতে সেটা বলার চেষ্টা করতেছেন। কিন্তু ইউএস অ্যাডমিনিস্ট্রেশন সেটা শুনবে না। ইউএস অ্যাডমিনিস্ট্রেশনের প্রধান প্রায়োরিটি হচ্ছে এই যুদ্ধটি এখানেই থামিয়ে দেওয়া। ডোনাল্ড ট্রাম্প যদিও বা বলতেছেন যে উনি পিস চান। আসল কথা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে আর টাকা-পয়সা দিয়ে সাহায্য করতে আগ্রহী নন। এখন পরবর্তী তে কি হতে পারে এই সিচুয়েশন থেকে? ইউরোপিয়ান লিডাররা ইউক্রেনকে হুম, সাহায্য করতেছে সেটা দেখা যাচ্ছে। বাট ভেতরে, ভেতরে ওদের প্ল্যানটা কি এখনো পরিষ্কার নয়। যুক্তরাষ্ট্রের ফরেন সেক্রেটারি অর্থাৎ সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও উনি বলেছেন যে ইউরোপিয়ানদের হাতে এখন পর্যন্ত কোনো প্ল্যান নেই যে যুদ্ধটি কিভাবে থামিয়ে দেয়া যায়। ইউরোপিয়ান উনি ইউরোপিয়ান বিভিন্ন দেশের ফরেন মিনিস্টারদের সাথে বৈঠক করেছেন।
তো উনি এবিসি নিউজে বলেছেন যে ইউরোপিয়ান ফরেন মিনিস্টারদের যে প্ল্যানটা রয়েছে ওনারা চান হয়তোবা আরও এক বছর যুদ্ধটি চালিয়ে যাবেন। তারপরে পুতিন হয়তোবা এই নেগোসিয়েশন টেবিলে আসতে রাজি হবেন। এছাড়া উনাদের হাতে আর কোনো প্ল্যান নেই। কিন্তু যুক্তরাষ্ট্র চাচ্ছে যুদ্ধটি এই মুহূর্তেই থামাতে হবে। তো এর পরবর্তীতে কি হতে পারে সেটা ডোনাল্ড ট্রাম্পের একটি প্রেস কনফারেন্স থেকে কিছু ধারণা পাওয়া যায়। উনি একটি হিন্ট দিয়েছেন যে এই যুদ্ধটি এখনই থামাতে হবে এবং সেটা খুবই ইজিলি করা সম্ভব। শুধুমাত্র ইউক্রেনের প্রেসিডেন্টকে রাজি হতে হবে এবং ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি যদি রাজি না হন তাহলে হয়তোবা উনি সরাসরি বলেননি, বাট উনার ভাষার ভঙ্গিতে বলা হয়েছে হয়তোবা উনাকে উৎখাত করা হবে অথবা উনার কথা শোনা হবে না। ইউকে ইউএসএ অবশ্যই অল্টারনেটিভ নিয়ে কাজ করতেছে। ওরা হয়তোবা ফ্রন্ট লাইনে যারা রয়েছেন যেসব জেনারেলরা এই যুদ্ধটি আসলে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন, ওদের সাথে ডিপ্লোমেসি করার চেষ্টা করতেছে। ওদের সাথে নেগোসিয়েশন করে এই ইউক্রেন আর্মি এবং রাশিয়ার মধ্যে একটি সমঝোতা করার চেষ্টা করা হবে জেলেনস্কিকে বাইপাস করে এবং সেটা ভেরি লাইকলি। এবং আমি একটু কনসার্ন জেলেনস্কির সিকিউরিটি নিয়ে। এরকম বড় গেমে যখন নিজেকে ইনভলভ করে নেন তাহলে সিকিউরিটি ইজ এ বিগ থ্রেট। তো আমি চাই না সেটা হোক। তারপরেও একটু ভেরি কনসার্নিং যে জেলেনস্কি এখন বেঁচে থাকা নিয়ে অনেক চ্যালেঞ্জিং সিচুয়েশনে পড়ে গেছেন। আমি চাই না সেরকম কোনো সিচুয়েশন হোক, বাট ফ্রম মাই আন্ডারস্ট্যান্ডিং জেলেনস্কি এমন একটা সিচুয়েশনে রয়েছেন বর্তমান সময়ে, সেখানে উনি ইউএসএকেও নিজের দুশমন বানিয়ে নিয়েছেন। পাশাপাশি রাশিয়ার প্রেসিডেন্টও ওনার এগেইনস্টে যুদ্ধ করতেছে। সো এই পরিস্থিতি থেকে কি জেলেনস্কি বের হতে পারবেন? নাকি জেলেনস্কি এখানেই শেষ? সেটা সময়ই বলে দেবে। তবে আমি আশাবাদী এই যুদ্ধটি এখনও থামিয়ে দেয়া সম্ভব। কারণ ইউএসএ যেহেতু অ্যাক্টিভলি কাজ করতেছে এবং ইউএসএ যদি কোনো কথা বলে বিশ্বের অন্যান্য ই শক্তি বিশেষ করে ইউরোপিয়ানরা সেটা মানতে বাধ্য। কারণ ইউরোপের বর্তমান যে ইকোনমিক সিচুয়েশন সেখানে আ ইউএস এর এগেইনস্টে আ স্ট্যান্ড স্ট্যান্ড আপ একটি পজিশন নেয়া অথবা ইউএস এর এগেইনস্টে ফাইট ব্যাক করার মতো সিচুয়েশন নেই। কারণ ন্যাটোকে যদি বাঁচিয়ে রাখতে হয় তাহলে ডোনাল্ড ট্রাম্পের ফান্ডিং লাগবে এবং ডোনাল্ড ট্রাম্পের কথা শুনতে হবে। তো রাশিয়ার এগেইনস্টে ইউক্রেনের যুদ্ধ ইউরোপিয়ানদের পক্ষে একা চালিয়ে যাওয়া সম্ভব নয়। ফ্রান্স, ইংল্যান্ড, জার্মানি ওরা একসাথে যুদ্ধটি চালিয়ে নিতে পারবে না এবং বর্তমানে যে জার্মানিতে ইলেকশন হয়েছে সেখানে আই কনজারভেটিভ ঘরানার একটি দল নির্বাচিত হয়েছে। ওরা হয়তোবা ইউক্রেনে আর কোনো ফান্ডিং করবে না। শুধুমাত্র বাকি থাকলো ফ্রান্স এবং ইউকে। ইউকের ইকোনমিক সিচুয়েশনও আগের মতো নেই এবং ইউকের বর্তমান যে প্রাইম মিনিস্টার রয়েছেন উনি খুবই উইক। উনার প্রাইম মিনিস্টারশিপ নিয়েও প্রশ্ন রয়েছে। উনি একটি যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো অবস্থানে নেই। কাজেই যুক্তরাষ্ট্র এই মুহূর্তে খুবই স্ট্রং একটি পজিশনে রয়েছে এবং আমি আশা করি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামহাও এই যুদ্ধটি থামিয়ে দিতে সক্ষম হবেন। আজকে এ পর্যন্তই। ভবিষ্যতে কোনো একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ।